সে এক অদ্ভুত আর শক্তিশালী ওষুধ আবিষ্কার করে ফেলেছে যা দিয়ে ক্যান্সার সারানো এখন সর্দি কাশির মতো সহজ ব্যাপার। মাত্র একটা ইঞ্জেকশন দিলেই টিউমার সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যায়। আর এইডস বা লিউকেমিয়ার মতো রোগ তো কোনো পাত্তাই পায় না। সকালে ইঞ্জেকশন দিলে বিকেল নাগাদ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। এই ওষুধ বানাতে গিয়ে সে মোট 17 জন মানুষকে খুন করেছে। এখন আমি এই আদালতের বিচারের ভার তোমাদের হাতে তুলে দিচ্ছি। সম্মানিত বিচারক মশাই, বলুন তো আপনি কি তাকে মৃত্যুদণ্ড দেবেন? চলুন আর দেরি না করে আজকের গল্প শুরু করা যাক। আমাদের গল্পের নায়ক লি উ গিয়োম, যে কিনা একটা নামী বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র ছিল, কিন্তু গ্র্যাজুয়েশনের ঠিক আগেই এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পড়ে সে টানা 3 বছর কোমায় ছিল। চোখ খোলার পর থেকে উ গিয়োম প্রচণ্ড শারীরিক যন্ত্রণায় ভুগতে থাকে। তার মা ততদিনে মারা গেছেন, হাতে টাকা নেই, চাকরি নেই, এমনকি সবচেয়ে সস্তা পেইন কিলার কেনার ক্ষমতাও তার নেই। উপায় না দেখে সে নিজেই সবকিছুর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। ধার দেনা করে কিছু ওষুধের কাঁচামাল কেনে, ল্যাবে বসে দিনরাত হাড় ভাঙা খাটুনি দিয়ে নিজের শরীরেই পরীক্ষা নিরীক্ষা চালাতে থাকে। এভাবে একের পর এক বাধা পেরিয়ে সে ওষুধের ফর্মুলা আবিষ্কার করে ফেলে। সোজা কথায় বলতে গেলে সে এমন এক জাদুকরী ওষুধ বানিয়েছে যার কার্যকারিতা অবিশ্বাস্য। এই ওষুধ ফুলের টবে ঢালতেই মরা গাছ রাতারাতি সজীব হয়ে ওঠে। এই দৃশ্য দেখে স্বয়ং উ গিয়োমও অবাক হয়ে যায়। ওষুধের ক্লিনিক্যাল পরীক্ষার জন্য সে নিজের মতো করে মানুষকে টার্গেট করতে শুরু করে। মাত্র 17 জনকে খতম করার পরই পুলিশ তার ল্যাবে হানা দেয় এবং সবকিছু জব্দ করে ফেলে। নিজেকে বাঁচাতে উ গিয়োম বিখ্যাত আইনজীবী ডংয়ের শরণাপন্ন হয় একটা কঠিন লড়াইয়ের জন্য। ডং প্রথমে এই কেস নিতে রাজি ছিল না, কিন্তু তার নিজের মেয়ে মিনসু বিরল এক জটিল রোগে আক্রান্ত, যার চিকিৎসা করা যেন খোদ সম্রাটকে পুনরুজ্জীবিত করার মতোই কঠিন। এছাড়া উ গিয়োম তাকে এমন এক লোভনীয় প্রস্তাব দেয় যে কেস জিতলে সে নিজে মিনসুকে সুস্থ করে দেবে। ডং প্রথমে বিশ্বাস করেনি যে এমন কোনো ওষুধ থাকা সম্ভব, কিন্তু সাংবাদিক ঝাউয়ের দেখানো একটা ফুটেজ দেখে সে অবাক হয়ে যায়, যেখানে এক প্রতিবন্ধী তরুণ অবলীলায় ফুটবল খেলছে। এই ঘটনা ছিল সত্যিই অবিশ্বাস্য। 1 মাস পর ডং 3 দফার কঠিন শুনানির পর উ গিয়োমকে আদালতে নিজের ওষুধের কার্যকারিতা প্রমাণ করার একটা সুযোগ জোগাড় করে দেয়। যদি সে তার ক্ষমতা প্রমাণ করতে পারে, তবে আদালত হয়তো তার সাজা কিছুটা কমাতে পারে। এবার যে স্বেচ্ছাসেবককে আনা হয়েছে সে পোলিও রোগী, আর এই ধরনের রোগের চিকিৎসা করাটা আপনাদের মতো দর্শকদের লাইক পাওয়ার চেয়েও বেশি কঠিন। উ গিয়োম বেশ আত্মবিশ্বাসী ছিল। বিশেষজ্ঞ ডাক্তার, রোগীর অভিভাবক, বিচারক এবং ডংয়ের উপস্থিতিতে সে নিজের রক্ত থেকে রক্ত নিয়ে সেই স্বেচ্ছাসেবকের শরীরে পুশ করে। 1 ঘন্টা পর যে ফলাফল সামনে আসে তা দেখে সবাই স্তম্ভিত। ডং অবাক হয়ে তাকিয়ে দেখছে। সে জেগে উঠেছে, সে সত্যিই জেগে উঠেছে। ডাক্তাররা পরীক্ষা করছেন। এই খবর দাবানলের মতো সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং কয়েক ডজন দেশের হট টপিকের 1 নম্বরে চলে আসে। খবরটা এতটাই চমকদায়ক ছিল যে মনে হচ্ছিল মানুষ এখন রোগবালাই মুক্ত এক নতুন যুগে প্রবেশ করতে চলেছে। সমস্ত ভাইরাস, মহামারী আর রোগ এক নিমেষেই মুছে যাবে। ডং তো আনন্দে কাঁদছেই, কারণ তার মেয়ের বাঁচার আশা জেগে উঠেছে। ঠিক তখনই অফিসের দরজায় করাঘাত আর একদল লোক ভেতরে ঢুকে পড়ে। সে সোজা হয়ে বসে জানায় যে তারা ব্যবসার প্রস্তাব নিয়ে এসেছে। এখন সবাই জানে ডং উ গিয়োমের ত্রাণকর্তা, আর উ গিয়োম পুরো মানব জাতির ত্রাণকর্তা। ওষুধটা যেহেতু এতই শক্তিশালী, তাই শুধু উ গিয়োমের রক্ত দিয়ে তো আর পুরো বিশ্বের চাহিদা মেটানো সম্ভব না। তাই তারা প্রস্তাব দেয় একসাথে কাজ করে যাতে ওষুধটা প্রচুর পরিমাণে উৎপাদন করে মানবজাতির সেবা করা যায়। ডং বিষয়টা শুনে দোটানায় পড়ে যায়, কারণ এখনও রায়ই ঘোষণা হয়নি। সে হাসল, কারণ তার বিশ্বাস সরকার জনগণের এই দাবি কোনোভাবেই উপেক্ষা করতে পারবে না। এই ধরনের ওষুধ যদি একবার সামনে আসে আর সেটা যদি ট্রাম্প জানতে পারেন, তাহলে তিনি কালই মধ্যপ্রাচ্য থেকে সৈন্য সরিয়ে নেবেন এবং মেরিন বাহিনী পরের দিনই সিউলে এসে নামবে। ডং তখনও চুপ, তাই সে শেষ চালটা চালল। যদি ডং এই কাজে সাহায্য করে, তাহলে সে নিজের ইজ্জত রেখে কথা দিচ্ছে যে তার মেয়ে মিনসু হবে এই ওষুধের প্রথম ক্লিনিক্যাল রোগী। পরের দিন সকালে এই কেসের দায়িত্বপ্রাপ্ত সরকারি কৌঁসুলি শিও সংসদ সদস্য লাও বাইয়ের সাথে দেখা করে। এই বুড়ো লোকটি মৃত্যুদণ্ড আইন কার্যকরের জন্য মরিয়া হয়ে আছে এবং সে ভেবেছিল উ গিয়োমকে ফাঁসিয়ে নাম কামাবে, কিন্তু এখন তো কেস হারার উপক্রম। কিন্তু শিও জানায় বিচার এখনও শেষ হয়নি। ওষুধ মানেই তো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে। আগের শুনানিতেই প্রমাণিত হয়েছে যে উ গিয়োমের চিকিৎসার পর একজন ব্লাড ক্যান্সারের রোগী আবার অসুস্থ হয়ে পড়েছে। এই তথ্য যদি ফাঁস হয়ে যায়, তবে জনমত পুরোপুরি ঘুরে যাবে। বাই এমপি এটা শুনে আদেশ দেয়, তাহলে আর দেরি করছো কেন, দ্রুত কাজ শুরু করো। শেষ শুনানির দিনে আদালতের বাইরে জনসাংবাদিকদের ভিড়, সারা বিশ্ব রায়ের অপেক্ষায়। শিও চিকিৎসার ফলাফল তুলে ধরে জানায় উ গিয়োম একজন রোগীকে সারিয়েছে ঠিকই, কিন্তু তাকে দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণে রাখা দরকার। এছাড়া আগে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে একজন মারা গেছে আর অন্যজনের অবস্থা অবনতি হয়েছে। এখন কেউ জানে না এই ওষুধের আসল পার্শ্ব প্রতিক্রিয়া কি। আদালত যদি তাকে খালাস দেয়, তবে সে আবারও পরীক্ষা নিরীক্ষা শুরু করবে এবং আরও মানুষের প্রাণ যাবে। তাই তার দাবি আগের মৃত্যুদণ্ডই বহাল রাখা হোক এবং লি উ গিয়োমকে কারাগারে পাঠানো হোক। শিওর বক্তব্যের পর ডংয়ের পালা এলো। তার বক্তব্য ছিল সংক্ষিপ্ত কিন্তু জোরালো।
বিবাদীর এই চিকিৎসা প্রচলিত কোনো পদ্ধতির সাথে মেলে না। পুলিশ যখন তাকে গ্রেপ্তার করতে এসেছিল তারা জোর করে রোগীকে হাসপাতালে নিয়ে গিয়েছিল, যার কারণেই মূলত সেই রোগীর মৃত্যু হয়। এখন সমস্ত প্রমাণই বলছে যে লি ইউগিউম সত্যিই জাদুকরী ওষুধের রহস্য জানে। আপনারা সবাই নিজের চোখে দেখেছেন সে একটা পরিবারকে কিভাবে বাঁচিয়েছে। এটা কোনো জাদু নয়, কোনো অতিপ্রাকৃত শক্তিও নয়। তাই আমি বিচারকের কাছে আবেদন করছি তাকে সাজা না দিয়ে বাকি জীবন রোগীদের সেবায় নিয়োজিত থাকার সুযোগ দেওয়া হোক। সমাজ সেবার মাধ্যমেই সে তার প্রায়শ্চিত্ত করুক। ২০ বছর পর বিচারক রায় ঘোষণা করেন। যদিও উগিউম ১৭ জনকে হত্যা করে বড় অপরাধ করেছে, কিন্তু যেহেতু সে একজন রোগীকে পুরোপুরি সুস্থ করেছে তাই আদালত বিবাদীর আবেদন মঞ্জুর করছে। আজীবন রোগীদের সেবা করে তাকেই সাজা খাটাতে হবে। যদি সে কোনো কারণে তার এই চিকিৎসা সেবা বন্ধ করে দেয় তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। বিচারকের হাতুড়ির শব্দে রায় ঘোষিত হল। ডং সফলভাবে জুয়াটা জিতল, কিন্তু এর আড়ালেই বড় এক বিপদ দানা বাঁধছে। প্রায় আদালতের রায়ের ঠিক পরপরই কোম্পানি ঘোষণা করে যে তারা একটা নতুন মেডিকেল সেন্টার খুলবে যাতে উগিউম নির্বিঘ্নে তার চিকিৎসা চালিয়ে যেতে পারে। আইন বিভাগও তাতে অনুমতি দিয়ে দিয়েছে। এই খবরে কোম্পানির শেয়ারের দাম আকাশচুম্বী হয়ে গেল। বাই এমপি এটা শুনে প্রচণ্ড রেগে গেল। উগিউম ১৭টা খুন করল আর বিচারক তাকে মৃত্যুদণ্ড দিল না। প্রেসিডেন্ট এখন আর এসব নিয়ে মাথায় ঘামাচ্ছে না, কারণ তাদের আসল চিন্তা এখন ওষুধের যোগান নিয়ে। আদালত থেকে বেরিয়ে আসার সময় সিও হতাশায় ডুবেছিল। তার বাবা, যে কিনা একজন বড় ব্যবসায়ী, সে তাকে বোঝানোর চেষ্টা করছে যে কেস যখন হেরে গেছেই এখন অহেতুক কেরিয়ার নষ্ট করে লাভ কি, বাড়িতে এসে তার ব্যবসা সামলাতে। কিন্তু সিওর জেদ বড় কঠিন, সে কোনোভাবেই এই কাজ ছাড়বে না। তার বাবা শেষ কথা বলে দিল, যদি ফিরে না আসতে চাও সেটা তোমার ইচ্ছা, কিন্তু লি ইউগিউমের এই কেসটার ধারে কাছেও আর কখনো ঘেঁষবে না। সিও অবাক হয়ে জানতে চাইল কেন এই কেস ছোঁয়া যাবে না। ঠিক সেই মুহূর্তেই ডংয়ের মেয়ের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করল। ডং শোকে পাথর হয়ে গেছে, কয়েকদিন ধরে হাসপাতালের বেডের পাশেই পড়ে আছে। আইন বিভাগ তড়িঘড়ি করে এক নতুন নীতি চালু করল। তারা ঘোষণা করল যে লটারির মাধ্যমে সাধারণ জনগণের মধ্য থেকে রোগীদের বেছে নেওয়া হবে যারা এই চিকিৎসার সুযোগ পাবে। একই সাথে তারা ওষুধের মূল উপাদান সংগ্রহ করে দ্রুত গণহারে উৎপাদনের পরিকল্পনাও শুরু করল। এই ঘোষণা রেডিওতে শুনেই লি ইউগিউমের খটকা লাগলো। তার মনে হলো কিছু একটা গড়বড় আছে। সে অনেক খোঁজাখুঁজি করে বের করল যে উগিউম যখন কোমায় ছিল তখন তার ডাক্তার ছিল হান নামের এক ব্যক্তি। ৩ বছর আগে সেই হান প্রফেসরকে অবৈধ হিউম্যান এক্সপেরিমেন্টের দায়ে আদালতে তোলা হয়েছিল। সিও ফাইলগুলো আরও উল্টে পাল্টে দেখল আর অবাক হয়ে দেখল যে হান প্রফেসরকে মুক্তি দিয়েছিল তৎকালীন সুপ্রিম কোর্টের বিচারক, যে এখনকার রাজনীতির বড় নেতা এমপি বাই। এই তথ্য পাওয়ার সাথে সাথে তার মাথায় এক অমঙ্গল সংকেত বাজল। সে দ্রুত তার বস মিস্টার ওয়ের কাছে গিয়ে সব খুলে বলল, কিন্তু ও বিভাগ উল্টো তাকে ধমকে দিয়ে বলল, আরে কেস তো শেষ, এখন আর এগুলো নিয়ে মাথা ঘামিয়ে কি করবি। কিন্তু এক কাপ কফি শেষ হতে না হতেই এই খবর পৌঁছে গেল ফার্মাসিউটিক্যালস কোম্পানির বস জংশুর কাছে। সে সাথে সাথে তার অনুগতদের আদেশ দিল যে হান প্রফেসরকে খুঁজে বের করতে হবে, কোনোভাবেই যেন সেই বুড়ো পালিতে না পারে। এদিকে ডং রিপোর্টারদের নজরদারিতে অতিষ্ঠ হয়ে উঠেছে। অফিস হোক বা হাসপাতাল, যেখানেই যাচ্ছে সেখানেই ক্যামেরা। মিনসুর অসুস্থতার খবর এখন সবার মুখে মুখে। সোশ্যাল মিডিয়ায় অনেকে বলাবলি করছে যে এই লটারি তো কেবল লোক দেখানো, আসল সুবিধা তো তারাই পাবে যাদের ক্ষমতা আছে। অনেকে আবার সরাসরি বলেই দিয়েছে যে পরবর্তী রোগী অবশ্যই ডংয়ের মেয়ে। ডংয়ের অবস্থা যখন নাজেহাল তখন সিও এসে তাকে সাহায্য করল। তারা দুজন আগে গুরু শিষ্য থাকলেও এখন উগিউমের কেসের কারণে দুই মেরুতে অবস্থান করছে। কিন্তু কেস শেষ হওয়ার পর সিও যখন সত্যের পেছনে ছুটতে গিয়ে বাবা আর বসের বাধার মুখে পড়ল, তখন সে তার জানা মতে সব তথ্য গুরু ডংকে জানিয়ে দিল। সে বলল হান প্রফেসর দীর্ঘদিন ধরে এই কোম্পানির কাছ থেকে অনুদান পেত এবং সে অবৈধভাবে মানুষের ওপর পরীক্ষা চালাত। এখন কেসের রায় হওয়ার ঠিক পরেই তারা উগিউমকে নিজেদের কবজায় নিয়েছে। নিশ্চয়ই এর মধ্যে কোনো গভীর যোগসূত্র আছে। মেডিকেল সেন্টারে উগিউম শেষ পর্যন্ত সেই পরিচিত ব্যক্তিকে দেখতে পেল। কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই সে সরাসরি প্রশ্ন করল, প্ল্যান তৈরি তো? হান প্রফেসর ফোনটা বাড়িয়ে দিয়ে বলল সে কোম্পানির লোকদের হাত করেছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজও তার কাছে। কাল বিকেল 2টোয় একদম সঠিক সময়ে অপারেশন শুরু হবে। 약속은 지킬 거지. 교수님, 도와드릴게요. তাদের কথার মাঝখানেই নির্ভীক সিও সরাসরি কোম্পানির বসের কাছে গিয়ে হাজির হলো এবং জানতে চাইল হান কোথায়। জংসু বিষয়টা এড়িয়ে গিয়ে বলল সে হানকে দিয়ে এক্সপেরিমেন্ট করা তো ঠিকই, কিন্তু সেই বুড়ো টাকা নিয়ে আড়ালে অবৈধ সব কাজ শুরু করায় তাকে আগেই ছাঁটাই করা হয়েছে। সিও নাছোড়বান্দা। সে বলল এক্সপেরিমেন্টগুলো তো কোম্পানির নিজস্ব হাসপাতালেই হতো, যেখানে উগিউমের দুর্ঘটনার পর তাকে রাখা হয়েছিল। আপনি কোম্পানির বস হয়ে এসব জানেন না, তা হয় নাকি? জংসু বিরক্ত হয়ে বলল
উগিউমের এক্সপেরিমেন্টের কথা সে জানে, কিন্তু সেটা ছিল বৈধ, কারণ তার মা অনুমতি দিয়েছিল। শিও এবার আরও সন্দেহ করতে লাগল, কারণ উগিউমের দুর্ঘটনার 1 মাস পরেই তার মা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। তাহলে সে অনুমতি দিল কিভাবে? এসবের মধ্যে কোথাও একটা বড় গড়মিল আছে। তাই সে পুলিশের বন্ধু ছোট প্যাটকে সাথে নিয়ে উগিউমার পুরনো বাড়িতে গেল। জায়গাটা এখন পরিত্যক্ত। ওয়ারেন্ট না থাকা সত্ত্বেও তারা জোর করে ভেতরে ঢুকতেই অন্ধকারে একটা ছায়া নড়তে দেখল এবং পিছু ধাওয়া করল। প্যাট একটু ভারী শরীরের হওয়ায় পেছনে পড়ে গেল। শিও গলির পর গলি পার হয়ে দৌড়াতে থাকল। ভাগ্য ভালো যে সেখানে দেখা হয়ে গেল সাংবাদিক ঝাউয়ের সাথে। সে উগিউমের কেসে ডংকে অনেক সাহায্য করেছিল, এমনকি হৃদয়হীন এআই প্রসিকিউটর শিও নামে এক হিট আর্টিকেলও লিখেছিল। শিও ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কেস তো শেষ, আপনারা এখানে কি করছেন? ঝাউ চুপ করে থাকলো, যেন কোনো গোপন খবর ফাঁস করা নিষেধ। কিন্তু ডংয়ের সহকারী মিনসু আসল ঘটনা বলে দিল। সে যখন ডংয়ের ফাইল সাজাচ্ছিল তখন দেখেছে যে উগিউমের মৃত্যু হয়তো আত্মহত্যা ছিল না। এই কথাটা শিওর কলিজায় গিয়ে বিঁধল। সে ফাইল দেখেছে। উগিউমের দুর্ঘটনার পর তার মায়ের কাছে কোনো খবরই পৌঁছায়নি। সে ছেলেকে খুঁজতে খুঁজতে 1 মাস ধরে রাস্তায় রাস্তায় পোস্টার ছিটিয়েছে, কিন্তু কোনো হদিশ পায়নি। এই অভিমানেই হয়তো সে বাড়ির কাছের ব্রিজ থেকে ঝাঁপ দিয়েছিল। পরদিন বিকেল 2টো বাজল, কিন্তু হান তো এলো না। উল্টো এসে হাজির হলো ডং। সন্ধ্যা নামার সাথে সাথে ডং অফিসে বসে তথ্যগুলো মেলাতে শুরু করলো। কি অদ্ভুত, সব ঘটনা যেন একই সুতোয় গাঁথা। উগিউমকে গ্রেফতারকারী প্যাটি আবার উগিউম্যান মায়ের সেই আত্মহত্যা কেসটা হ্যান্ডেল করেছিল। আবার এই প্যাটি হান প্রফেসরের অবৈধ মেডিকেল কেসটাও দেখেছে। সেই কেসের প্রসিকিউটর ছিল মিস্টার ও, আর এই দুজনই এমপি বাইয়ের লোক। বাইয়ের নির্বাচনী তহবিলের বড় উৎস ওই কোম্পানি। আবার কোম্পানির প্রতিষ্ঠাতা আর হান প্রফেসর একই বিশ্ববিদ্যালয়ের বন্ধু। ডং যত গভীরে যাচ্ছে ততই আতঙ্কিত হয়ে পড়ছে। সে শিওকে ফোন করল, কিন্তু শিও ধরল না, কারণ ততক্ষণে নিখোঁজ হান প্রফেসরের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহ দেখে শিওর মাথায় বাজ পড়ল। হান প্রফেসর তো এই ষড়যন্ত্রের মূল চাবিকাঠি ছিল। তাকে কে মারল? ঠিক সেই মুহূর্তেই বাই এমপির পিএসের ফোন এলো। তার কাছে এক অত্যন্ত গোপন তথ্য আছে যা শিওর সাথে শেয়ার করা জরুরি। সহজভাবে চিন্তাভাবনা করার পর অবশেষে সে আমন্ত্রণে সাড়া দিয়ে দেখা করতে গেল। বসার সাথে সাথেই জঙ্গাও প্রশ্ন করল, উগিউমের কেস তো শেষ, তবু তুই আনালে তদন্ত চালিয়ে যাচ্ছিস কেন? শিওর মনে হলো যেন পায়ের তলার মাটি সরে গেল। সে অবাক হয়ে বলল, তুই কি করে জানলি আমি তদন্ত করছি? জঙ্গাও খোলাখুলি বলল, তার মনে হয় এমপি বাইয়ের নৌকায় থাকাটা নিরাপদ না। যদি শিও তাকে নিরাপত্তা দেওয়ার গ্যারান্টি দেয় তবে সে কিছু গোপন তথ্য ফাঁস করতে রাজি আছে। শিও নিজেকে সামলে নিয়ে পাল্টা চাল চালল। সে আগে তথ্য দেখতে চাইল। জঙ্গাও এক এক করে বলতে শুরু করল। এই ঘটনার শুরুটা মোটেও উগিউম থেকে নয়, বরং এর মূল হোতা ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিষ্ঠাতা ওল্ড সাই। প্রায় 30 বছর আগে সাই আর হান প্রফেসর মিলে ওষুধ তৈরির কাজ শুরু করেছিল। এক্সপেরিমেন্ট মাঝপথে পৌঁছালে তাদের মানুষের ওপর পরীক্ষা চালানোর প্রয়োজন পড়ে। তখন তারা অনেক রোগীকে ধরে আনে, যাদের সবাই পরে মারা যায়। জঙ্গাওয়ের কথার সূত্র ধরে শিও দশকের পর দশক ধরে পড়ে থাকা পুরনো ফাইলের ধুলো ঝেড়ে সব বের করল। সে দেখল গত 30 বছর ধরে এই কোম্পানির বিরুদ্ধে অসংখ্যবার মামলা হয়েছে, যেমন মেডিকেল অবহেলা, ভুয়া অপারেশনের অনুমতিপত্র, এমন আরও কত কি। কিন্তু এসব ফাইল যখনই প্রসিকিউটর অফিসে আসত, ও বিভাগ তা আটকে দিত। আর যদি কোনো মতে আদালতে যেত তবে তৎকালীন বিচারক, বর্তমানের এমপি বাই, তা ধামাচাপা দিয়ে দিতেন। সব শেষে বরাবরের মতোই কেসগুলো ধামাচাপা পড়ে যেত। শিও কয়েকদিন ধরে সব প্রমাণ জোগাড় করে সরাসরি নিজের বসের সামনে গিয়ে দাঁড়ালো। ও বিভাগ প্রচণ্ড রেগে গিয়ে তাকে শেষবারের মতো সাবধান করে দিল এই বিষয়ে আর নাক না গলাতে। ঠিক সেই মুহূর্তে অফিসের দরজা ধাক্কা দিয়ে মিনসু ফাইলপত্র নিয়ে ভেতরে ঢুকল। সে গত 2 দিন এমপি বাইয়ের স্ত্রীর ওপর নজর রেখে দেখেছে যে এই মহিলা তার আত্মীয়দের নামে অনেকগুলো ভুয়া কোম্পানি খুলে রেখেছে, যার কাজই হলো রাজনৈতিক চাঁদা সংগ্রহ করা। 그냥 듣기만 해요. 제가 후배로서 최소한의 예의라도 차릴 수 있게 지금 당장 영장 승인하라고 이 새끼야. হাসপাতালের দিকে উগিউম তৃতীয় রোগীর চিকিৎসা শুরু করল। ডং তড়িঘড়ি করে হাসপাতালে পৌঁছে গেল এবং হান প্রফেসরের রেখে দেওয়া পোশাক সংগ্রহ করল। সময় তখন রাত 12টা। হান প্রফেসরের হাত করা কোম্পানির এক লোক হাসপাতালের মেইন পাওয়ার লাইন বন্ধ করে দিল। শিও একদল পুলিশ নিয়ে এমপি বাইয়ের সরকারি বাসভবনের দিকে ছুটল, নিজের এতদিনের বসকে বিশ্বাসঘাতকতা করে। সিকিউরিটি টিম সব রাস্তা বন্ধ করে দিল, কিন্তু হান প্রফেসর আগেই সিসিটিভি ফুটেজ জোগাড় করে রেখেছিল। উগিউম আগে থেকে ঠিক করা পথে সব ক্যামেরাকে ফাঁকি দিয়ে ডংয়ের
ডংয়ের পাশ দিয়ে যাওয়ার সময় ব্যাগটা বদলে নিল, পোশাক পাল্টে হাসপাতাল থেকে পালিয়ে গেল। মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে নিতে সে অদ্ভুত এক আনন্দ অনুভব করছিল। কিন্তু ডং রিয়ার ভিউ মিরারে তাকিয়ে দেখল পেছন থেকে একটা গাড়ি তাকে তাড়া করছে। সে দ্রুত পুরনো সাংবাদিক ঝাউকে ফোন করে উদ্ধারের জন্য ডাকল এবং অ্যাক্সিলারেটরে চাপ দিয়ে গাড়ি ছোটানোর চেষ্টা করল। ডংয়ের মনে হলো যেন তার আত্মা শরীর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। প্রচণ্ড যন্ত্রণার মধ্যেও সে পাশ ফিরে দেখল উগিউমের পেটে ছুরিকাঘাত হয়েছে, কিন্তু সে এখনও জ্ঞান হারায়নি। জংসুর বাহিনী আর ঝাউ প্রায় একই সাথে ঘটনাস্থলে পৌঁছল। ডং দ্রুত গাড়ি থেকে উগিউমকে টেনে বের করে ঝাউয়ের গাড়িতে ঢুকিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেল। বেচারা ঝাউ পেছনে একা লড়াই করতে গিয়ে বডিগার্ডের ঘুষিতে ধরাশায়ী হল। গাড়ি শহর পার হয়ে উগিউমের পুরনো বাড়িতে গিয়ে থামল। ডংয়ের প্রাক্তন স্ত্রী আর মেয়ে মিনসু সেখানে অনেক আগে থেকেই অপেক্ষা করছিল। উগিউম নিজের ক্ষতের তওয়াকা না করে কয়েক মিলিলিটার রক্ত বের করে দ্রুত মিনসু শরীরে পুশ করে দিল। মেয়েকে শান্তিতে ঘুমাতে দেখে ডং যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠিক সেই মুহূর্তেই পকেটের ফোনটা বেজে উঠল। উগিউমের পালিয়ে যাওয়ার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল। কোম্পানির শেয়ারের দাম ধসে গেল। মনে হলো যেন ধস নামছে। কোম্পানির শেয়ার হোল্ডাররা জরুরি বৈঠক ডেকে জংসুকে জবাবদিহি করতে বাধ্য করল। তারা সবাই জেনে গেছে যে তাদের মূল হোতা এমপি বাই গ্রেফতার হয়েছে। সবচেয়ে বড় শেয়ার হোল্ডার সরাসরি আদেশ দিল 3 দিনের মধ্যে উগিউমকে খুঁজে বের করতে হবে। নতুন ওষুধের কাজও দ্রুত শুরু করতে হবে। আর এই নির্দেশটা আর কেউ নয়, স্বয়ং শিওর বাবা দিল। জংসু প্রচণ্ড হতাশ হয়ে পড়ল। সপ্তাহখানেক আগে জংসু হান প্রফেসরকে ধরেছিল। বুড়ো লোকটা বারবার অনুরোধ করেছিল যে উগিউমকে যেন অতিরিক্ত ব্যবহার করা না হয়, কারণ বর্তমানে যতটুকু রক্ত বের করা হচ্ছে তাতে 10 জন রোগীকে বাঁচানোই কষ্টসাধ্য। জংসু হেসে বলেছিল পুরো রক্ত বের করে নিলেই তো হয়। আর এই কথা বলেই সে হান প্রফেসরকে শ্বাসরোধ করে মেরে ফেলেছিল। এখনকার কথা ভেবে সে অনুতপ্ত, কারণ এখন আর ওষুধ বানানোর মতো কেউ বেঁচে নেই। উগিউমের জ্ঞান ফিরতে ফিরতে রাত হয়ে গেল। সে তার চেনা ঘরের দিকে তাকিয়ে 3 বছর আগের কথা মনে করল, যখন সে নামি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। স্যার ক্লাসে সবার ফলাফল ঘোষণা করলেও তারটা বাদ রেখেছিলেন। ক্লাসের পর তাকে অফিসে ডেকে বলা হলো, তোমার রেজাল্ট খুব ভালো, কোম্পানি তোমার সাথে দেখা করতে চায়, হান প্রফেসর তোমাকে ডাকছেন। সেই খবর শুনে উগিউম মাকে কত খুশি মনে বলেছিল যে আজ বাড়ি ফিরতে দেরি হবে। ডং জিজ্ঞেস করল, তারপর কি হলো? উগিউম সেতুর নিচের খরস্রোতা নদীর দিকে তাকিয়ে বলল, এখানেই আমার মা ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। কোমায় থাকার পর জ্ঞান ফেরার পর সে যখন তদন্ত শুরু করে তখন জানতে পারে মা পুলিশের কাছে অভিযোগ করেছিলেন, কিন্তু তারা কেস নেয়নি। দুর্ঘটনার 1 মাস পর মা খবর পায় যে উগিউম মারা গেছে। আত্মীয় স্বজনকে না পাওয়ায় তার লাশ পুড়িয়ে ফেলা হয়েছে। মা তো আর বোকা ছিলেন না। শেষ আশা নিয়ে হাসপাতালে গিয়ে নার্সদের কাছে খোঁজ নিয়েছিলেন। ইন্টারনেটের তথ্য ঘেটে সে দেখেছে কোম্পানি শহরের সব জায়গায় ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়েছিল। সব অ্যাক্সিডেন্ট রোগীকেই তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হতো এবং তারা কেউই আর ফিরে আসতো না। ডং কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, হান প্রফেসর তোমাকে কেন সাহায্য করত? উগিউম ক্লান্ত স্বরে বলল, কারণ আমিই তো তার জীবনের শ্রেষ্ঠ সৃষ্টি। সেই বুড়ো ওষুধটা গণহারে উৎপাদন করতে চেয়েছিল, কিন্তু খরচের টাকা মেটাতে না পারায় কোম্পানি তার প্রজেক্ট বন্ধ করে দেয় এবং তাকে বের করে দেয়। উগিউমের কথা শেষ হতেই দূর থেকে ইঞ্জিনের গর্জন শোনা গেল। ঝাউ মার খেয়ে কোনো মতে অফিসে ফিরে এলো। মিনসু উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? ঝাউ বলল, তাড়াতাড়ি শিওকে ফোন কর, কোম্পানির গুন্ডারা উগিউম আর ডংকে ধরছে। খবর পাওয়া মাত্রই শিও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল, কিন্তু জংসু ততক্ষণে সেখানে পৌঁছে গেছে। সে উগিউমকে সাথে নিয়ে যেতে চাইল, কিন্তু উগিউম সরাসরি তাকে একটা ঘুষি মেরে বসল। এরপরই গুন্ডারা তাকে পিটিয়ে মাটিতে ফেলে দিল। জংসু গালি দিয়ে তাকে লাথি মারতে লাগলো, কারণ উগিউম কোম্পানির অনেক বড় সম্পদ, হাত পা ভেঙে গেলে কে দায়িত্ব নেবে? রাগ ঝেড়ে সে উগিউমকে শান্ত হতে বলল। ফিরে চললে সব অপরাধ মাফ করে দেওয়া হবে। কিন্তু উগিউম উঠে দাঁড়িয়ে জংসুর গলা চেপে ধরল, চিৎকার করে বলল, এই ওষুধের জন্য কত মানুষ মারলি, এখন কি আর থামবি না? জংসু পাগল পাগল হাসি হেসে দীর্ঘশ্বাস ফেলল। দূরে পুলিশের সাইরেন শোনা গেল। উগিউম জংসুর শরীরে অ্যানেস্থেশিয়া পুশ করে তাকে কাবু করে ফেলল। শিও পৌঁছে উগিউমকে থামতে বলল, এখন থামালে সবকিছুর সুরাহা হতে পারে। 변호사님, 변호사님. 오지 마! 우겸아, 이제 그만하자.
সময়ের স্রোতে 1 মাস পার হয়ে গেল। উগিউমের সিরিয়াল কিলিং কেসের সমাপ্তি হল। শিও আইন বিভাগের পক্ষ থেকে ঘটনার পুরো তথ্য প্রকাশ করল। সেই রাতে উগিউম ডংকে একটা পেন ড্রাইভ দিয়েছিল, যেখানে হান প্রফেসরের সব তথ্য ছিল। ওই পেন ড্রাইভের প্রমাণই ছিল কোম্পানির অপরাধের সাক্ষী। শিও শেষ পর্যন্ত দ্বিধায় ছিল, কারণ তার বাবাও এর সাথে জড়িত। ডংও দ্বিধায় ছিল, কারণ উগিউম তাকে বলে গিয়েছিল ওষুধের কার্যকারিতা পাওয়ার পর সে ল্যাবে একটা স্যাম্পল রেখে দিয়েছিল। এখন সে সিদ্ধান্ত নেওয়ার ভার ডং এর উপর ছেড়ে দিয়েছিল। সে কি নতুন কোনো ওষুধের কোম্পানির মাধ্যমে এই ওষুধ পুনর্নির্মাণ করে অসংখ্য মানুষকে বাঁচাবে, নাকি স্যাম্পলটা পুরোপুরি ধ্বংস করে দেবে যাতে এমন নৃশংস পরীক্ষা আর না হয়? অনেক চিন্তাভাবনার পর ডং তার চূড়ান্ত সিদ্ধান্ত নিল। বন্ধুরা, ফ্লাওয়ার অফ ডেথ বা মৃত্যুর ফুল নাটকের সারমর্ম এখানেই শেষ। যদি ডং শেষ পর্যন্ত স্যাম্পলটা কোনো কোম্পানিকে দিয়ে দিত, তবে সেই ওষুধ বানাতে গিয়ে কোম্পানি আরও কত মানুষকে মারত, আর সাধারণ মানুষ কি নিশ্চিত হতে পারত যে পরবর্তী পরীক্ষাটা তাদের ওপর হবে না? আজকের মতো এখানেই। যখন কোনো অলৌকিক কিছু সামনে আসে, তখন সাধারণ মানুষ আবেগের বশে তার যুক্তিবোধ হারিয়ে ফেলে। সামাজিক নৈতিকতার দোহাই দিয়ে সবাই অন্ধ ভক্তে পরিণত হয়। ড্রামার জনগণও তো ঠিক তাই করেছিল। প্রথমে সবাই চাইছিল উগিয়মের শাস্তি, কিন্তু জাদুর ওষুধের কথা শুনেই সবাই খুশিতে পাগল হয়ে উঠল। এবং সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন, কারণ না করলে পরের পর্বে খুঁজে পাবেন না। দেখা হবে পরের চমৎকার কোনো গল্পে। ও হ্যাঁ, ভিডিওটা তো শেষ পর্যন্ত দেখেছেনই, এখন কি একটা লাইক আর সাবস্ক্রাইব দেওয়া যায়? বিদায়, দেখা হবে পরের পর্বে।